25 মে 1951 শুক্রবার সন্ধ্যা ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর। ভিড়ের মধ্য দিয়ে অত্যন্ত তাড়াহুড়ো করে ফ্লাইস নামক একটি ফেরিতে গিয়ে উঠলেন দুজন স্যুট টাই পরা ভদ্রলোক। ফেরিটি ফ্রান্সের সেন্ট মেলোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তারা কোনো মতে ডেকের উপর পৌঁছাতে সক্ষম হন। তাদের চোখে মুখে এক অদ্ভুত উৎকণ্ঠা আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। তারা জানতেন তাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 যে কোনো মুহূর্তে তাদের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাতে পারে। ফেরিটি যখন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্সের উপকূলে পৌঁছালো তখন এই দুজন ভদ্রলোক যেন বাতাসে মিলিয়ে গেলেন। তারা ট্রেন বদল করে সোজা চলে গেলেন সুইজারল্যান্ডে এবং সেখান থেকে আয়রন কার্টেইন বা লৌহ জবনিকা পার হয়ে প্রবেশ করলেন কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নে। সোমবার সকালে যখন MI5-এর এজেন্টরা তাদের গ্রেপ্তার করার জন্য লন্ডনে তাদের দরজায় কড়া নাড়ল তখন অনেক দেরি হয়ে গেছে। এই দুজন কোনো সাধারণ অপরাধী ছিলেন না। তাদের একজন ছিলেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত প্রভাবশালী কূটনীতিক ডোনাল্ড ম্যাকলিন, আর অন্যজন ছিলেন ব্রিটিশ বৈদেশিক গোয়েন্দা সংস্থা MI6 এবং বিবিসির সাবেক কর্মকর্তা গাই বার্জেস। এই দুজনের অন্তর্ধানের খবর যখন ব্রিটিশ সরকারের সদর দপ্তর হোয়াইট হলে পৌঁছায় তখন পুরো ব্রিটিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA পর্যন্ত সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, কারণ এই দুজন ছিলেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা KGBর চর। শুধু তাই নয়, তারা ছিলেন একটি ভয়ঙ্কর গুপ্তচর জালের অংশ, যারা বিগত 2 দশক ধরে ব্রিটিশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বসে প্রতিটি অতি গোপনীয় তথ্য সরাসরি মস্কোতে পাচার করে আসছিলেন। ইতিহাসে এই ভয়ঙ্কর এবং কিংবদন্তি তুল্য গুপ্তচর চক্রটি পরিচিত দ্য কেমব্রিজ 5 নামে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অকল্পনীয় অনুপ্রবেশ? যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে পুরো বিশ্ব সম্মানের চোখে দেখত, সেই MI5 এবং MI6-এর একেবারে শীর্ষ পদে কিভাবে সোভিয়েত স্পাইরা কাজ করছিল? কেন এই অভিজাত, ধনী এবং উচ্চশিক্ষিত ব্রিটিশ তরুণরা নিজেদের দেশের সাথে এমন চরম বেইমানি করেছিল? আর কিভাবে একটিমাত্র ওল্ড বয় নেটওয়ার্কের অহংকার পুরো একটি পরাশক্তির জাতীয় নিরাপত্তাকে অন্ধ করে রেখেছিল? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 1930-এর দশকের শুরু। ইউরোপের ভূরাজনৈতিক প্রেক্ষাপট তখন অত্যন্ত টালমাটাল। একদিকে 1929 সালের দ্য গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার কারণে বিশ্বজুড়ে পুঁজিবাদের উপর মানুষের বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। লাখ লাখ মানুষ বেকার, রাস্তায় রাস্তায় অনাহার। অন্যদিকে ইউরোপের বুকে মাথা চারা দিয়ে উঠছে ফ্যাসিবাদের ভয়ঙ্কর থাবা। জার্মানিতে হিটলার এবং ইতালিতে ক্ষমতায় বসেছেন মুসোলিনি। এই চরম হতাশা এবং রাজনৈতিক মেরুকরণের যুগে ইংল্যান্ডের বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ট্রিনিটি কলেজের একদল তরুণ এবং অত্যন্ত মেধাবী ছাত্র চরম হতাশায় ভুগছিল। এই তরুণরা ছিল ব্রিটিশ সমাজের একদম উঁচু তলার মানুষ বা অভিজাত শ্রেণীর সন্তান, কিন্তু তারা দেখতে পাচ্ছিল যে তাদের দেশের সরকার বা পুঁজিবাদী ব্যবস্থা এই ফ্যাসিবাদের উত্থানকে ঠেকাতে পারছে না। তাদের মনে হতে লাগলো হিটলার এবং ফ্যাসিবাদের একমাত্র যোগ্য এবং শক্তিশালী প্রতিপক্ষ হল জোসেফ স্টালিনের সোভিয়েত ইউনিয়ন এবং কার্ল মার্কসের কমিউনিজম। এই তরুণদের মনে কমিউনিজমের প্রতি এই আদর্শিক প্রেম বা অন্ধবিশ্বাস তৈরি হওয়ার সুযোগটি অত্যন্ত চতুরতার সাথে গ্রহণ করে সোভিয়েত গোয়েন্দা সংস্থা NKVD। এই NKVD পরবর্তীতে KGB নামে পরিচিত হয়। সোভিয়েত গোয়েন্দারা বুঝতে পারছিল ইংল্যান্ডের কলকারখানায় সাধারণ শ্রমিকদের দলে টেনে কোনো লাভ নেই, কারণ সাধারণ শ্রমিকরা কখনোই ব্রিটিশ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছাতে পারবে না। যদি ইংল্যান্ডের আসল গোপন তথ্য পেতে হয় তবে এমন তরুণদের রিক্রুট করতে হবে যারা ভবিষ্যতে ব্রিটিশ সাম্রাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়, ট্রেজারি বা গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে বসবে। আর এই ভবিষ্যৎ নেতাদের একমাত্র আঁতুড়ঘর ছিল কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। NKVDর একজন দুর্ধর্ষ এবং অত্যন্ত প্রতিভাবান রিক্রুটার আর্নল্ড ডয়েশ ছদ্মবেশে লন্ডনে আসেন। তিনি কেমব্রিজের এই কমিউনিস্ট মনা তরুণদের জন্য এক নিখুঁত মনস্তাত্ত্বিক ফাঁদ পাতেন। আর্নল্ড এই তরুণদের বোঝান যে শুধু রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিলে বা কমিউনিস্ট পার্টির সদস্য হলে ফ্যাসিবাদের পতন ঘটানো যাবে না। সত্যিকারের পরিবর্তন আনতে হলে তাদের নিজেদের কমিউনিস্ট পরিচয় সম্পূর্ণ লুকিয়ে ফেলতে হবে। তাদের সমাজের মূল স্রোতে ঢুকে পড়তে হবে, স্যুটটাই পড়তে হবে, সরকারি চাকরিতে যোগ দিতে হবে এবং ভেতর থেকে সিস্টেমকে আঘাত করতে হবে। আদর্শের নেশায় অন্ধ হয়ে যাওয়া একদল তরুণ পা দেয় আর্নল্ড ডয়েশের এই ফাঁদে। আর এভাবেই একসময় জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে কুখ্যাত স্পাই রিং দ্য কেমব্রিজ 5।
কেমব্রিজ 5 ছিল অত্যন্ত মেধাবী, সুশিক্ষিত এবং প্রতিভাবান 5 জন মানুষের একটি নিখুঁত নেটওয়ার্ক। আসুন জেনে নেই কারা ছিলেন এই 5 জন। কিম ফিলবি, যিনি পরিচিত দ্য মাস্টার মাইন্ড নামে। কেমব্রিজ 5-এর সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে সফল এবং সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র ছিলেন হ্যারল্ড অ্যাড্রিয়ান রাসেল ফিলবি, যাকে সবাই ডাকত কিম ফিলবি নামে। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের একজন বিখ্যাত আরব বিশেষজ্ঞের সন্তান। কিম ফিলবি ছিলেন দারুণ চার্মিং, বিনয়ী এবং কিছুটা তোতলামি স্বভাবের একজন মানুষ। তার এই তোতলামি এবং অমায়িক ব্যবহারের কারণে কেউ কখনো কল্পনাও করতে পারত না যে তিনি একজন স্পাই হতে পারেন। তিনি ছিলেন এই পুরো নেটওয়ার্কের মূল যোগসূত্র। ডোনাল্ড ম্যাকলিন ওরফে দ্য ডিপ্লোম্যাট। ম্যাকলিন ছিলেন একজন ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীর ছেলে। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র এবং মনে প্রাণে মার্ক্সবাদী। কিন্তু কেজিবি নির্দেশে তিনি তার সমস্ত কমিউনিস্ট বন্ধুদের সাথে যোগাযোগ ছিন্ন করে একজন নিখুঁত ব্রিটিশ ভদ্রলোকের রূপ ধারণ করেন এবং ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি নেন। তার কাজ ছিল সরাসরি ব্রিটিশ কূটনীতি এবং আমেরিকার সাথে সম্পর্কের গোপন তথ্য পাচার করা। গাই বার্জার্স ওরফে দ্য প্লে বয়। গাই বার্জার ছিলেন এই দলের সবচেয়ে অদ্ভুত চরিত্র। তিনি ছিলেন চরম উশৃঙ্খল, চেইন স্মোকার, মদ্যপ এবং প্রকাশ্য সমকামী, যা সে যুগে ছিল বেআইনি। কিন্তু তার একটি অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি মানুষের সাথে খুব দ্রুত মিশে যেতে পারতেন এবং তাদের কাছ থেকে গোপন কথা বের করে আনতে পারতেন। তিনি বিবিসি এবং পরবর্তীতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। তার এই বোহেমিয়ান লাইফস্টাইল ছিল তার গুপ্তচর বৃত্তির সবচেয়ে বড় কভার বা ছদ্মবেশ। অ্যান্থনি ব্লান্ট, যিনি পরিচিত ছিলেন দ্য আর্ট হিস্টোরিয়ান হিসেবে। তিনি ছিলেন রানী এলিজাবেথের দূর সম্পর্কের আত্মীয়। শিল্পকলার ইতিহাসবিদ হিসেবে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি। তাকে অত্যন্ত শীতল, অনুভূতিহীন এবং ক্যালকুলেটিভ মানুষ বললেও অত্যুক্তি হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সরাসরি MI5-এ যোগ দেন, অর্থাৎ যে সংস্থার কাজ ছিল ব্রিটিশ সীমানার ভেতর থেকে বিদেশি গুপ্তচরদের খুঁজে বের করা। সেই সংস্থার শীর্ষ পদে বসে তিনি নিজেই সোভিয়েতদের হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন। জন কেয়ার্ন ক্রস ওরফে দ্য আউটসাইডার। কেয়ার্ন ক্রস কেমব্রিজ 5-এর বাকি 4 জনের মতো অভিজাত পরিবারের সন্তান ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী। তিনি ট্রেজারি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অত্যন্ত গোপনীয় ব্লেচলি পার্কে কাজ করেছিলেন, যেখানে জার্মানদের এনিগমা কোড ভাঙা হতো। এই 5 জন মানুষ, যাদের শরীরে বইছিল খাঁটি ব্রিটিশ রক্ত, তারা এক অজানা আদর্শের নেশায় নিজেদের মাতৃভূমির পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়েছিলেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 বা MI6-এর মতো জায়গায় চাকরি পাওয়া তো আর মুখের কথা নয়। সেখানে বিশদ ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। তাহলে এই 5 জন যুবক, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রকাশ্যেই কমিউনিস্টদের সাথে মেলামেশা করেছিল, তারা কিভাবে কোনো সন্দেহ ছাড়াই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পেল? এর উত্তর লুকিয়ে আছে তৎকালীন ব্রিটিশ সমাজের এক ভয়ঙ্কর দুর্বলতা এবং অন্ধ অহংকারের ভেতর, যাকে বলা হয় দ্য ওল্ড বয় নেটওয়ার্ক। 1930 এবং 40-এর দশকে ব্রিটিশ প্রশাসন চলত একটি অদ্ভুত অলিখিত নিয়মে। যদি কেউ ইটন বা হ্যারোর মতো অভিজাত স্কুলে পড়াশোনা করে এবং এরপর অক্সফোর্ড বা কেমব্রিজ থেকে গ্র্যাজুয়েশন করে, তবে তাকে স্বয়ংক্রিয়ভাবে আমাদের নিজেদের লোক বলে ধরে নেওয়া হতো। সে সময় গোয়েন্দা সংস্থায় চাকরির জন্য কোনো আধুনিক পলিগ্রাফ টেস্ট বা কঠিন ইন্টারভিউ হতো না। চাকরির প্রস্তাব আসত অভিজাত ক্লাবগুলোতে বসে ওয়াইন খাওয়ার টেবিলে। যদি কোনো পরিচিত লর্ড বা ডিউক বলতেন, ছেলেটা ভালো পরিবারের, ওর বাবা আমার সাথে ক্লাবে গলফ খেলে, ওকে চাকরিতে নিয়ে নাও, তাহলে সেটাই যথেষ্ট ছিল। ব্রিটিশ এলিট শ্রেণী বা অভিজাতরা তাদের অহংকারে এতটাই অন্ধ ছিল যে তারা বিশ্বাসই করতে পারত না যে ইটন বা কেমব্রিজে পড়া কোনো ভদ্রলোক কখনো দেশের সাথে বেইমানি করতে পারে। তারা ভাবত গুপ্তচর বৃত্তি তো করবে ওই নিচু তলার শ্রমিকরা বা বিদেশি চেহারার লোকেরা। একজন নিখুঁত ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলা, স্যুট পরা এবং ক্লাবের মেম্বার হওয়া ভদ্রলোক যে একজন সোভিয়েত স্পাই হতে পারে, এটা তাদের কল্পনারও বাইরে ছিল। এই ওল্ড বয় নেটওয়ার্কের সুযোগ নিয়েই কিম ফিলবি 1940 সালে ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা MI6-এ যোগ দেন। তার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের কারণে তিনি খুব দ্রুত পদোন্নতি পেতে থাকেন। চরম প্রহসনের বিষয় হল 1944 সালে কিম ফিলবিকে MI6-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশনের প্রধান করা হয়, সেকশন 9। এই সেকশন 9-এর কাজ কি ছিল জানেন? এর কাজ ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট গুপ্তচরদের খুঁজে বের করে তাদের ধ্বংস করা। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় গুপ্তচরকে দায়িত্ব দেওয়া হলো সোভিয়েত গুপ্তচরদের ধরার জন্য।
ফিলবি তার টেবিলে বসে ব্রিটিশ গোয়েন্দাদের সমস্ত এন্টি সোভিয়েত পরিকল্পনার ফাইল পড়তেন। সেগুলো ক্যামেরায় ছবি তুলতেন এবং রাতে তার সোভিয়েত হ্যান্ডলারের কাছে পাচার করে দিতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল কেমব্রিজ 5-এর জন্য এক সুবর্ণ সুযোগ। এ সময় তাদের গুপ্তচর বৃত্তির মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে মস্কোর সদর দপ্তরে বসে কেজিবি কর্মকর্তারা পর্যন্ত অনেক সময় সন্দেহ করতে শুরু করেন। তারা ভাবতেন এত নিখুঁত এবং এত বিপুল পরিমাণ অতি গোপনীয় ব্রিটিশ নথি কিভাবে এই 5 জন পাঠাচ্ছে। এটি কি ব্রিটিশদের কোনো ডাবল গেম বা ফাঁদ? কিন্তু আদতে এটি কোনো ফাঁদ ছিল না, এটি ছিল খাঁটি এবং নিখুঁত বিশ্বাসঘাতকতা। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় 1943 সালের ব্যাটল অব কার্টসের সময়। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ট্যাঙ্ক যুদ্ধ, যেখানে নাৎসি জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের বিশাল ট্যাঙ্ক বাহিনী মুখোমুখি হয়েছিল। এই যুদ্ধের আগে জন কেয়ার্নক্রস কাজ করছিলেন লন্ডনের উপকণ্ঠে অবস্থিত ব্লেচলে পার্কে। এটি ছিল ব্রিটিশদের সবচেয়ে গোপনীয় কোড ব্রেকিং সেন্টার। ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং এর নেতৃত্বে ব্রিটিশরা জার্মানদের এনিগমা মেশিনের কোড ভেঙে ফেলেছিল। ফলে জার্মানরা রেডিওতে নিজেদের মধ্যে কি কথা বলছে তার সবই ব্রিটিশরা শুনতে পেত। কেয়ার্নক্রস ব্লেচলি পার্কে বসে জার্মানদের পাঠানো অতি গোপনীয় রেডিও মেসেজগুলো পড়তেন এবং সেগুলো চুরি করে কেজিবির কাছে পাঠাতেন। কার্টসের যুদ্ধের আগে কেয়ার্নক্রস সোভিয়েতদের কাছে জার্মানদের সম্পূর্ণ ব্যাটল প্ল্যান, তাদের ট্যাঙ্কের অবস্থান, জার্মান বিমান বাহিনীর গতিবিধি এবং কোথায় তারা আক্রমণ করবে তার প্রতিটি খুঁটিনাটি তথ্য পাচার করে দেন। এই তথ্যের উপর ভিত্তি করে সোভিয়েত রেড আর্মি কার্টসের ময়দানে এক বিশাল ফাঁদ পাতে এবং জার্মান ট্যাঙ্ক বহরকে ধ্বংস করে দেয়। অনেক ইতিহাসবিদের মতে কেয়ার্নক্রসের পাঠানো তথ্য ছাড়া সোভিয়েত ইউনিয়ন হয়তো কার্টসের যুদ্ধে জয়লাভ করতে পারত না। অনেকে প্রশ্ন করতে পারেন, সোভিয়েত ইউনিয়ন তো তখন ব্রিটেনের মিত্র দেশই ছিল, তাহলে তাদের তথ্য দিলে ক্ষতি কি? ক্ষতি আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সোভিয়েতদের মিত্র ভাবলেও তাদের পুরোপুরি বিশ্বাস করতেন না। তিনি অনেক সামরিক তথ্য স্টালিনের কাছ থেকে লুকিয়ে রাখতেন ভবিষ্যতের ভূরাজনৈতিক হিসেব নিকেশ মাথায় রেখে। কিন্তু কেমব্রিজ 5 ব্রিটিশ সরকারের এই নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি মস্কোর স্বার্থ রক্ষা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় বিশ্ব ইতিহাসের এক নতুন এবং শীতল অধ্যায়, স্নায়ুযুদ্ধ। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন তখন মুখোমুখি অবস্থানে, আর এই স্নায়ুযুদ্ধে কেমব্রিজ 5 পরিণত হয় কেজিবির সবচেয়ে শক্তিশালী অস্ত্রে। এ সময় ডোনাল্ড ম্যাকলিনকে ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ম্যাকলিনকে কম্বাইন্ড পলিসি কমিটি অন অ্যাটমিক এনার্জি এর ব্রিটিশ প্রতিনিধি করা হয়। এর মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রজেক্ট বা পারমাণবিক বোমা তৈরির সমস্ত গোপন তথ্য ম্যাকলিনের হাতের নাগালে চলে আসে। আমেরিকার কাছে কয়টি পারমাণবিক বোমা আছে, তারা কত দ্রুত প্লুটোনিয়াম তৈরি করতে পারে এবং তাদের পারমাণবিক বোমার উৎপাদন ক্ষমতা কত, এই সবকিছুর অত্যন্ত নিখুঁত হিসেব ম্যাকলিন প্রতি রাতে মস্কোতে বসে থাকা স্টালিনের টেবিলে পাঠিয়ে দিতেন। এই তথ্যের কারণে স্টালিন বুঝতে পেরেছিলেন যে আমেরিকার পারমাণবিক বোমার মজুদ তখনও খুব বেশি নয়, আর এর উপর ভিত্তি করে তিনি ইউরোপে আরও আগ্রাসী নীতি গ্রহণ করতে পেরেছিলেন। অন্যদিকে 1949 সালে কিম ফিলবিকে ওয়াশিংটনে পাঠানো হয় MI6 এর প্রধান লিয়াজো অফিসার হিসেবে। তার কাজ ছিল ব্রিটিশ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং FBI এর মধ্যে সমন্বয় রাখা। ওয়াশিংটনে ফিলবি অত্যন্ত চতুরতার সাথে CIA এর কাউন্টার ইন্টেলিজেন্স চিফ জেমস জেসুস অ্যাঙ্গেলটনের সাথে গভীর বন্ধুত্ব করে তোলেন। তারা দুজন প্রতি সপ্তাহে ওয়াশিংটনের অভিজাত রেস্তোরাঁয় বসে লাঞ্চ করতেন এবং মদ খেতে খেতে CIA এর সমস্ত গোপন অপারেশনের কথা আলোচনা করতেন। অ্যাঙ্গেলটন ভাবতেন তিনি তার সবচেয়ে বিশ্বস্ত ব্রিটিশ বন্ধুর সাথে কথা বলছেন, কিন্তু ফিলবি সেই সমস্ত কথা গিয়ে জানিয়ে দিতেন কেজিবিকে। ফিলবির এই বিশ্বাসঘাতকতার সবচেয়ে মর্মান্তিক উদাহরণ হল অপারেশন ভ্যালুয়েবল। স্নায়ুযুদ্ধের শুরুতে CIA এবং MI6 মিলে সিদ্ধান্ত নেয় যে তারা আলবেনিয়ার কমিউনিস্ট সরকারকে উৎখাত করার জন্য একটি গোপন অভিযান চালাবে। তারা আলবেনিয়ার নির্বাসিত এবং কমিউনিস্ট বিরোধী শত শত যুবককে ইতালিতে গোপন সামরিক প্রশিক্ষণ দেয়। পরিকল্পনা ছিল এই যুবকদের রাতের অন্ধকারে প্যারাশুট দিয়ে এবং সমুদ্রপথে আলবেনিয়ায় প্রবেশ করানো হবে এবং তারা সেখানে গিয়ে একটি গণ অভ্যুত্থান তৈরি করবে। এই পুরো অপারেশনের যৌথ কমান্ডার ছিলেন কিম ফিলবি। ফিলবি এই অপারেশনের তারিখ, ড্রপ জোন এবং প্রতিটি কমান্ডোর নাম আগে থেকেই মস্কো এবং আলবেনিয়ার কমিউনিস্ট সরকারের কাছে পাঠিয়ে দেন। ফলে যখনই এই আলবেনিয়ান বিদ্রোহীরা রাতের অন্ধকারে পাহাড়ে বা সমুদ্র সৈকতে অবতরণ করত, তারা দেখত আলবেনিয়ার কমিউনিস্ট সেনাবাহিনী সেখানে আগে থেকেই মেশিন গান নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। এভাবে একে একে
শত শত বিদ্রোহী আলবেনিয়ায় অবতরণ করার সাথে সাথেই অত্যন্ত নির্মমভাবে ব্রাশ ফায়ার করে তাদের হত্যা করা হয়। বছরের পর বছর ধরে সিআইএ এবং MI6 বুঝতে পারছিল না যে তাদের মিশনগুলো কেন বারবার ব্যর্থ হচ্ছে। তারা ভাবত হয়তো আলবেনিয়ানদের নজরদারি খুব ভালো, কিন্তু আসল শয়তান যে স্বয়ং অপারেশন কমান্ডারের চেয়ারে বসে আছে তা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ফিলবি অত্যন্ত ঠান্ডা মাথায় শত শত মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন শুধুমাত্র তার আদর্শের প্রতি অন্ধবিশ্বাসের কারণে। কিন্তু কোনো অপরাধী চিরকাল গোপন থাকে না। কেমব্রিজ 5-এর এই নিশ্ছিদ্র দুর্গে প্রথম ফাটল ধরায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোগ্রাফার বা কোড ব্রেকাররা। 1940-এর দশকের শেষের দিক থেকে মার্কিন গোয়েন্দারা অত্যন্ত গোপনে ভেনোনো প্রজেক্ট নামে একটি অভিযান চালাচ্ছিল। এই প্রজেক্টের কাজ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাঠানো কেজিবির গোপন তারবার্তা বা রেডিও মেসেজগুলো ডিকোড বা পাঠোদ্ধার করা। বছরের পর বছর চেষ্টার পর মার্কিন ক্রিপ্টোগ্রাফাররা বেশ কয়েকটি মেসেজের আংশিক পাঠোদ্ধার করতে সক্ষম হয়। এই মেসেজগুলো থেকে তারা একটি ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে। তারা জানতে পারে যে ওয়াশিংটনের ব্রিটিশ দূতাবাসে হোমার সাংকেতিক নামের একজন সোভিয়েত স্পাই লুকিয়ে আছে, যে 1944 সাল থেকে আমেরিকার অত্যন্ত গোপনীয় তথ্য মস্কোতে পাচার করছে। সিআইএ এবং MI5 হোমারকে খোঁজার জন্য শুরু করে চিরুনি অভিযান। যেহেতু ফিলবি তখন ওয়াশিংটনে MI6-এর প্রধান ছিলেন, তাই এই তদন্তের রিপোর্টগুলো তার টেবিলেই আসত। ফিলবি ভেনোনার ট্রান্সক্রিপ্টগুলো পড়ে বুঝতে পারলেন যে এই হোমার আর কেউ নয়, তারই বন্ধু ডোনাল্ড ম্যাকলিন। ফিলবি চরম আতঙ্কে পড়ে গেলেন। ম্যাকলিন তখন ওয়াশিংটন থেকে বদলি হয়ে লন্ডনে ফিরে গেছেন এবং তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত। ম্যাকলিন অ্যালকোহলিক হয়ে পড়েছিলেন এবং প্রায়ই মাতাল অবস্থায় গোপন কথা ফাঁস করে দেওয়ার উপক্রম করতেন। ফিলবি বুঝতে পারলেন MI5 ম্যাকলিনের খুব কাছাকাছি চলে এসেছে। যদি ম্যাকলিন ধরা পড়ে এবং পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে, তবে সে শুধু নিজেই ফাঁসবে না, ফিলবি, বার্জেস এবং ব্লান্ট সহ পুরো স্পাইরিং ধরা পড়বে। ফিলবি সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যে ম্যাকলিনকে সতর্ক করতে হবে। কিন্তু ফিলবি নিজে ওয়াশিংটন ছেড়ে লন্ডনে যেতে পারছিলেন না, কারণ তাহলে সিআইএ সন্দেহ করবে। তিনি তার আরেক স্পাই বন্ধু গাই বার্জেসকে ব্যবহার করলেন। বার্জেস তখন ফিলবির সাথেই ওয়াশিংটনে ছিলেন। ফিলবি বার্জেসকে দিয়ে ইচ্ছা করে একটি শৃঙ্খলা ভঙ্গের নাটক সাজালেন। বার্জেস মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। এর ফলে ব্রিটিশ দূতাবাস বার্জেসকে শাস্তি হিসেবে ওয়াশিংটন থেকে লন্ডনে ফেরত পাঠায়। লন্ডনে পৌঁছে বার্জেস সোজা চলে যান ম্যাকলিনের কাছে। তিনি ম্যাকলিনকে জানান, MI5 তোমার পরিচয় জেনে গেছে। আগামী সোমবার তারা তোমাকে জেরা করার জন্য তুলে নিয়ে যাবে। তোমাকে এর মধ্যেই দেশ ছাড়তে হবে। এরপরের ঘটনা আমরা শুরুতেই জেনেছি। 1951 সালের 25 মে ম্যাকলিন এবং বার্জেস দুইজনে মিলে ফেরি করে ফ্রান্সে পালিয়ে যান এবং সেখান থেকে সোজা মস্কো। তাদের এই অন্তর্ধান পুরো পশ্চিমা বিশ্বকে চরমভাবে হতবাক করে দেয়। ম্যাকলিন এবং বার্জেসের পালিয়ে যাওয়ার পর সন্দেহ সরাসরি গিয়ে পড়ে কিম ফিলবির ওপর, কারণ বার্জেস ওয়াশিংটনে ফিলবির অ্যাপার্টমেন্টেই থাকতেন। MI5 এবং সিআইএ বুঝতে পারে যে কেউ একজন অত্যন্ত শীর্ষ পর্যায় থেকে বার্জেস এবং ম্যাকলিনকে সতর্ক করেছিল। সংবাদ মাধ্যমগুলোতে এই সতর্ককারী ব্যক্তিকে দ্য থার্ড ম্যান হিসেবে আখ্যায়িত করা হয়। সে সময় সিআইএ প্রধান অ্যালেন ডালেসের সন্দেহ গিয়ে পড়ে সরাসরি ফিলবির উপর। তাকে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়। লন্ডনে ফিরে আসার পর MI5 ফিলবিকে দিনের পর দিন চরম জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কিম ফিলবি ছিলেন আক্ষরিক অর্থে একজন পাথরের মতো ঠান্ডা স্নায়ুর মানুষ। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে MI5 এর প্রতিটি প্রশ্নের উত্তর দেন। তিনি এমন ভাব করেন যেন বার্জেস তার সাথে প্রতারণা করেছে। যেহেতু ভেনোনা প্রজেক্টের তথ্য আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা সম্ভব ছিল না, কারণ তাহলে সোভিয়েতরা জেনে যেত যে তাদের কোড ভাঙা হয়েছে, তাই MI5 ফিলবির বিরুদ্ধে আইনি কোনো প্রমাণ দাঁড় করাতে পারছিল না। সবচেয়ে অবাক করা বিষয় হল MI6 বা ব্রিটিশ এলিটরা তখনও ফিলবিকে রক্ষা করার চেষ্টা করে। 1955 সালে ব্রিটিশ পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান প্রকাশ্যে ঘোষণা করেন যে কিম ফিলবি যে একজন সোভিয়েত স্পাই এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই। ফিলবি একটি প্রেস কনফারেন্স করে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। MI6 থেকে তাকে ইস্তফা দিতে বাধ্য করা হলেও তারা ফিলবিকে লেবাননের বৈরুতে একজন সাংবাদিক হিসেবে পাঠিয়ে দেয় এবং সেখানেও গোপনে তাকে MI6 এর হয়ে কাজ করতে বলে। কিন্তু ফিলবির ভাগ্য শেষ পর্যন্ত তার সঙ্গ দেয়নি। 1961 সালে আনাতোলি গোলিৎসিন নামের একজন কেজিবি অফিসার পক্ষ ত্যাগ করে আমেরিকায় চলে আসেন। তিনি সিআইএকে কেজিবির অনেক গোপন তথ্য দেন এবং নিশ্চিত করেন যে কিম ফিলবি ছিলেন সেই থার্ড ম্যান। 1963 সালে MI5 ফিলবির একজন পুরনো বন্ধু নিকোলাস এলিয়টকে বৈরুতে পাঠায় ফিলবির স্বীকারোক্তি আদায় করার জন্য। ফিলবি বুঝতে পারেন এবার আর পালানোর কোনো উপায় নেই। জানুয়ারি 1963
ফিলবি তার স্ত্রীকে একটি পার্টিতে রেখে একা বেরিয়ে পড়েন। বৈরুত বন্দরে আগে থেকেই একটি সোভিয়েত মালবাহী জাহাজ অপেক্ষা করছিল। ফিলবি সেই জাহাজে উঠে চিরতরে লৌহ জবনিকার ওপারে চলে যান। কিম ফিলবির এই দেশত্যাগের খবর যখন প্রকাশিত হয়, তখন ব্রিটিশ গোয়েন্দা সংস্থার অহংকার এবং মর্যাদা চিরতরে ধুলোয় মিশে যায়। সিআইএ ব্রিটিশ গোয়েন্দাদের সাথে সমস্ত তথ্য আদান প্রদান প্রায় বন্ধ করে দেয়, কারণ তারা আর ব্রিটিশদের বিশ্বাস করতে পারছিল না। এখন প্রশ্ন হচ্ছে, ফিলবি, বার্জেস এবং ম্যাকলিনের পর বাকি দুজনের কি পরিণতি হয়েছিল? চতুর্থ ব্যক্তি অ্যান্থনি ব্লান্ট 1951 সালে বার্জেস এবং ম্যাকলিন পালিয়ে যাওয়ার পরপরই MI5 এর সন্দেহের তালিকায় ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ ছিল না। 1964 সালে যখন নতুন প্রমাণ আসে, তখন MI5 ব্লান্টকে অত্যন্ত গোপনে জেরা করে। ব্লান্ট তার দোষ স্বীকার করে নেন, কিন্তু ব্রিটিশ সরকার এখানে চরম ভণ্ডামির আশ্রয় নেয়। ব্লান্ট তখন ছিলেন রানী এলিজাবেথের ব্যক্তিগত আর্ট কিউরেটর বা শিল্পকলা সংগ্রাহক। একজন সোভিয়েত স্পাই সরাসরি বাকিংহাম প্যালেসে রানীর কাছাকাছি কাজ করছে, এই খবর প্রকাশ পেলে রাজপরিবার এবং ব্রিটিশ সরকারের চরম ক্ষতি হয়ে যেত। তাই ব্রিটিশ সরকার ব্লান্টের সাথে একটি গোপন চুক্তি করে। তাকে বলা হয়, যদি তিনি কেজিবির সমস্ত তথ্য MI5-কে দেন, তবে তাকে ইমিউনিটি বা আইনি মুক্তি দেওয়া হবে এবং তার নাম গোপন রাখা হবে। ব্লান্ট রাজি হন এবং তার স্বাভাবিক অভিজাত জীবনযাপন চালিয়ে যান। কিন্তু 1979 সালে দীর্ঘ 15 বছর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার হাউস অব কমন্সে দাঁড়িয়ে অ্যান্থনি ব্লান্টের আসল পরিচয় পুরো বিশ্বের সামনে ফাঁস করে দেন। ব্লান্টের স্যার উপাধি কেড়ে নেওয়া হয় এবং তিনি একজন চরম ঘৃণিত ব্যক্তি হিসেবে মৃত্যুবরণ করেন। পঞ্চম ব্যক্তি জন ক্যারনক্রস 1951 সালেই সন্দেহের বশবর্তী হয়ে সিভিল সার্ভিস থেকে ইস্তফা দিয়ে ফ্রান্সে চলে গিয়েছিলেন। পরবর্তীতে 1990-এর দশকে কেজিবি আর্কাইভ খোলার পর তার নাম আনুষ্ঠানিকভাবে পঞ্চম স্পাই হিসেবে নিশ্চিত করা হয়। দ্য কেমব্রিজ 5-এর ইতিহাস গুপ্তচর বৃত্তির দুনিয়ায় আজও এক চরম বিস্ময় হয়ে আছে। তারা কেউ টাকার জন্যই কাজ করেনি, তারা ব্ল্যাকমেইলের শিকারও ছিল না। তারা ছিল ব্রিটিশ সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত এবং অভিজাত শ্রেণীর মানুষ। তবুও তারা তাদের মাতৃভূমি, তাদের পরিবার এবং তাদের বন্ধুদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিল শুধুমাত্র একটি ইউটোপিয়ান বা কাল্পনিক আদর্শের মোহে। তারা বিশ্বাস করেছিল যে কমিউনিজমই পারে পৃথিবীকে ফ্যাসিবাদের হাত থেকে বাঁচাতে। কিন্তু তাদের এই আদর্শিক অন্ধত্ব তাদেরকে এক ভয়ঙ্কর পথে নিয়ে গিয়েছিল। ফিলবির মতো মানুষরা যখন মস্কোতে পালিয়ে গিয়েছিলেন, তখন তারা দেখেছিলেন স্টালিনের আসল কমিউনিজমের রূপ। তারা দেখেছিলেন কিভাবে কেজিবি লাখ লাখ সাধারণ মানুষকে সাইবেরিয়ার গুলাগ বা বন্দি শিবিরে পাঠাচ্ছে। গাই বার্জেস এবং ডোনাল্ড ম্যাকলিন মস্কোতে বাকি জীবন চরম হতাশা এবং মদ্যপানের মধ্যে কাটিয়েছিলেন। বার্জেস তার ব্রিটিশ স্যুট এবং টাই কখনো ছাড়তে পারেননি। তিনি মস্কোর রাস্তায় মাতাল হয়ে ঘুরে বেড়াতেন এবং 1963 সালে মারা যান। ফিলবি কেজিবিতে কিছু সম্মান পেলেও তিনি কখনো তার ব্রিটিশ জীবনের অহংকার ভুলতে পারেননি এবং 1988 সালে মস্কোতেই মৃত্যুবরণ করেন। স্নায়ুযুদ্ধের এই 5 জন মাস্টার মাইন্ড হয়তো আজ আর বেঁচে নেই, কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার এই ছায়া আজও গোয়েন্দা জগতের প্রতিটি অন্ধকার গলিতে এক সতর্কবার্তা হয়ে আছে।